স্যার আসসালামু আলাইকুম। ভালো আছো? আমাদের কথা অনুযায়ী আজকে আমাদের অ্যাকাউন্টিং সমস্যাটার সমাধান করার কথা। হ্যাঁ, বাকিগুলো হয়েছে assignment। আর কারো কোনো সমস্যা আছে assignment-এ? কোনো জায়গায় কারো সমস্যা আছে বলো। আমার কথা কমপ্লিট করেছো? কারো কোনো সমস্যা আছে assignment-এ? কারো কোনো সমস্যা আছে? স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না। assignment-এর বাকিগুলো নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা? এখন শুনতে পাচ্ছো? পাচ্ছ কিনা এখন? ঠিক আছে, এখন শুনো। স্যার শুনতে পাচ্ছো? কথা স্যার স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। কথা শোনা যাচ্ছে এবার? তোমরা কি ভয়েস শুনতে পাচ্ছ কিনা একটু কনফার্ম করো তো। এখন শুনতে পাচ্ছ কিনা? জি স্যার। ওকে, ঠিক আছে। স্যার তাহলে আমরা পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টটা আজকে করব বলেছিলাম, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আদনান আজিম ইফতেখার, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তোমরা? অ্যাসাইনমেন্ট হচ্ছে, করতেছো? ইয়েস স্যার জি করতেছি। স্যার, আমার স্যার অ্যাকাউন্টেন্ট শেষ, এখন বিজনেস স্টাডিজ করবো যে। বুঝিনি। স্যার আমার অ্যাকাউন্টেন্ট কমপ্লিট হয়ে গেছে, এখন শেষ সাবজেক্টটা করবো যে। অ্যাকাউন্টিং কমপ্লিট করে ফেলছো? এটা করেছো? আজকে যে অঙ্কটা করবে এটা করেছো কি? জি স্যার। আচ্ছা, তাহলে আজকে আমি সমাধান করে দিব, যে এখানের সাথে মিলে নিবা। স্যার বলো। আমাদের কালকে হবে অ্যাকাউন্টিং ক্লাস। অ্যাকাউন্টিং ক্লাস আরেকটা মানে? কালকে হবে। কালকে আমাদের রুটিন অনুসারে আছে ফিনান্স ক্লাস, ঠিক আছে? আজকে ছিল স্যার। বুঝিনি। স্যার হ্যাঁ, কালকে কি অ্যাকাউন্টিং ক্লাস হবে? আর কালকে রুটিনে কি ক্লাস আছে? ফিনান্স। ফিনান্স। কালকে অ্যাকাউন্টিং হবে।
ফিনান্সটা হবে পরশুদিন। ঠিক আছে? ওকে, তাহলে আজকের প্রশ্নটা দেখো সবাই একটু। আমরা এটা করব তাওসিফ এই যে আমাদের যে সহায়ক তথ্য 2 দিয়েছে, এই দুইটা আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এবং সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে দেখো, তাওসিফ ব্রাদার্স বিস্তারিত হিসাব সংরক্ষণ করে না। যারা একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব প্রস্তুত করে তারা সঠিকভাবে হিসাব প্রস্তুত করে না, অর্থাৎ বিস্তারিতভাবে তাদের হিসাবগুলো তারা হিসাবের খাতায় লিখে না, অর্থাৎ কিছু লিখে কিছু লিখে না। যেমন নগদ অংশের লেনদেনগুলো তারা লিপিবদ্ধ করে না, আর সম্পত্তির হিসাবগুলো লিখে আয় ব্যয় হিসাবগুলো লিখে না। ঠিক আছে? তাই একতরফা দাখিলা পদ্ধতিকে একটি অপূর্ণাঙ্গ এবং অবৈজ্ঞানিক পদ্ধতি বলা হয়। ঠিক আছে? এটা হিসাব বিজ্ঞানের কোনো বিজ্ঞানসম্মত পদ্ধতি মেনে চলে না, বিজ্ঞানসম্মত নীতি মেনে চলে না। ঠিক আছে? এটা একটি অবৈজ্ঞানিক পদ্ধতি, একটি অপ্রচলিত, অর্থাৎ সবাই ব্যবহার করে না এমন একটা পদ্ধতি। সাধারণত ওই যারা ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান আছে, হ্যাঁ, অধিকাংশ লেনদেন নগদে ঘটে, বাকিতে তেমন লেনদেন ঘটে না, এমন ব্যক্তিরা একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করে। যেমন একজন ওই কেতলি করে চা বিক্রি করে, যে ফেরি করে চা বিক্রি করে, যেরকম ব্যবসায়ীদেরকে দেখো না তোমরা, জি স্যার। তারা কি খাতাপত্র নিয়ে ঘুরে সাথে সাথে না না কয় টাকা চা বিক্রি করলো, কার কাছ থেকে কত টাকা পাবে, এরকম কি তাদের কোনো খাতা থাকে, হিসাবের না। খাতা থাকে? না স্যার। একইভাবে জালমুড়ি বিক্রেতা, আচার বিক্রেতা, ফুচকা বিক্রেতা, রাস্তার পাশে যারা বিক্রি করে তাদের ক্ষেত্রে কি কখনো খেয়াল করেছো তারা হিসাবগুলো কি লিখে রাখে? কত টাকা না বিক্রি স্যার। করেছে না করেছে লিখে রাখে না। কিন্তু দিন শেষে গিয়ে সে টোটাল কত টাকা বিক্রি করেছে, মোট কত টাকা বিক্রি করেছে, বা ওই সে যদি চানাচুর বিক্রি করে, চানাচুর বিক্রেতা, চানাচুর সে যার কাছ থেকে কিনে আনে সে কত টাকা পাবে, মুড়ি যার কাছ থেকে কিনে সে কত টাকা পাবে, এরকম একটা হিসাব কিন্তু তারা সংরক্ষণ করে। অর্থাৎ পুরা তার ব্যবসায়িক যতগুলো ঘটনা আছে সবগুলো ঘটনা সে হিসাবে অন্তর্ভুক্ত করে না। সেখান থেকে কিছু কিছু ঘটনা যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো লিখে রাখার দরকার, যেমন যে সে যার কাছ থেকে জিনিসপত্র ক্রয় করে তার কাছ থেকে কত টাকার বাকিতে ক্রয় করেছে সেই জিনিসটা লিখে রাখা দরকার। তাই এই সকল ক্ষেত্রে যে হিসাবগুলো সংরক্ষণ করা হয় সেটা হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি। তাহলে দেখো, তাওসিফ ব্রাদার্স বিস্তারিত হিসাব সংরক্ষণ করে না। 2020 সালের 1 জানুয়ারিতে তার মোট সম্পদ ও দায়ের পরিমাণ। আচ্ছা, তোমরা একটা বিষয় দেখেছো, তোমরা টিভি এবং পত্রিকায় মনে হয় এখন ইদানিং নিউজ দেখছো যে তোমাদের পরীক্ষা নিয়ে বিভিন্ন ধরনের নিউজ প্রচার হচ্ছে এবং পরীক্ষার প্রশ্নের কাঠামো বলা হচ্ছে সেখানে কিরকম হবে। অর্থাৎ এটা এখনো ফাইনাল না, তবে অনেকটা ফাইনালের মতো ধরে নিতে পারো। কারণ হচ্ছে যে টিভি পত্রিকায় যে নিউজগুলো আছে তারা অনেক যাচাই বাছাই করে অনেকের কাছ থেকে খবর সংগ্রহ করে তারপর প্রকাশ করে। অর্থাৎ যারা বোর্ডে যারা নিয়ন্ত্রণ করে, শিক্ষা বোর্ডের সাথে যারা জড়িত সংশ্লিষ্ট, তাদের মাধ্যমে খবরগুলো তারা বের করে সেগুলো প্রচার করে। অনেকাংশে আমরা এগুলোকে সত্য হিসেবে মেনে নিতে পারি। যদি টেলিভিশনে যেভাবে প্রচার করেছে সে অনুসারে পরীক্ষা হয়, তাহলে তোমাদের পরীক্ষার নাম্বার হবে কত? কত নাম্বারের পরীক্ষা হবে? 50 নাম্বারের। 50-এর মধ্যে কিভাবে নাম্বার বন্টন হবে? 35 হচ্ছে কিসে? সৃজনশীল। অর্থাৎ সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে 35 নাম্বারের মধ্যে, এবং বাকি 15 নাম্বার হচ্ছে এমসিকিউ, অর্থাৎ অর্ধেক অর্ধেক করে ফেলবে আর কি। যেমন আগে তোমরা 7টা প্রশ্নের উত্তর দিতা 70, 70-এর অর্ধেক কত? 35। আগে 30টা এমসিকিউর উত্তর দিতে হতো, এখন সেটা দিতে হবে না, এখন দিতে হবে কয়টা? 15টা। বুঝতে পেরেছো কিনা? ঠিক আছে? তাহলে দেখো, তাওসিফ ব্রাদার্স বিস্তারিত হিসাব সংরক্ষণ করেন না। 2020 সালের 1 জানুয়ারি তার মোট সম্পদ ও দায়ের পরিমাণ যথাক্রমে
5,30,000 টাকা এবং 2,90,000 টাকা। আমরা জানি একতরফা দাখিলা পদ্ধতিতে 3টি সূত্রের মাধ্যমে অঙ্কগুলো করা যায়। কয়টি সূত্রের মাধ্যমে? একতরফা দাখিলা পদ্ধতিতে অঙ্ক করতে হলে আমাদের কয়টা সূত্র লাগবে মোট? আমরা মোট 3টা সূত্রের সাহায্যে অঙ্কগুলো করতে পারি। সেই সূত্রগুলো হচ্ছে, প্রথমটা হচ্ছে প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন সমান কি? প্রারম্ভিক মূলধন সমান সমাপনী মূলধন। কি? প্রারম্ভিক মূলধন সমান সমাপনী মূলধন। প্রারম্ভিক মূলধন সমান প্রারম্ভিক সম্পদ বিয়োগ প্রারম্ভিক মোট দায়। দায়। ঠিক আছে? প্রারম্ভিক মূলধন সমান প্রারম্ভিক সম্পদ বিয়োগ প্রারম্ভিক দায়। বুঝতে পেরেছো কিনা? এটা হচ্ছে 1 নাম্বার সূত্র। তাহলে প্রথমে দেখো, আমার 1 নাম্বার সূত্র অনুসারে আমি প্রথমটার উত্তর বের করতে পারি। সরাসরি দেওয়া আছে না? আমার প্রারম্ভিক সম্পদ কত দেওয়া আছে? 5 লক্ষ কত টাকা? 30,000। ঠিক আছে? তোমরা কিন্তু দেওয়া আছে, লিখে সুন্দর করে করবা। 5,30,000 মাইনাস আমার প্রারম্ভিক দায় কত বলা আছে দেখো, 2,90,000। ঠিক আছে কিনা? ঠিক আছে? তাহলে এটা বিয়োগ করলে আমি প্রথম একটা উত্তর পেয়ে যাচ্ছি আমার প্রথম সূত্রের সাহায্যে। প্রারম্ভিক মূলধন সমান প্রারম্ভিক সম্পদ বিয়োগ প্রারম্ভিক দায়। তাহলে বিয়োগ করলে কত হয় বলো তো? 2,40,000। প্রথমে এটা বের করতে হবে আমার। এটা আমার সূত্র। স্যার আমি কোশ্চেন একটু দেখবেন? পরে এগুলা পরে দেখাবা ক্লাসের পরে, কেমন? তাহলে প্রারম্ভিক মূলধন থেকে প্রারম্ভিক সম্পদ মাইনাস দায় বের করলে প্রারম্ভিক মূলধন হয়ে যাবে। এতটুকু থেকে এই জিনিসটা বের করতে হবে। তাহলে তোমরা কি এভাবে করবা? আমি যেভাবে করেছি তোমরা কি এভাবেও করে দিবে? যে তোমরা সুন্দর করে দেওয়া আছে লিখবে প্রতিষ্ঠানের নাম, হ্যাঁ, তাওসিফ ব্রাদার্স এর এই মোট লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয়, তার মধ্যে লিখবে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। শিরোনাম দিয়ে সুন্দর করে প্রশ্নে দেওয়া আছে সহায়ক তথ্য 2 হতে পায়। এভাবে করে এক একজন এক এক রকম করে ভিন্নতা রাখতে পারো সমাধান করার ক্ষেত্রে। কেউ দেওয়া আছে লিখতে পারো, কেউ এখানে, হ্যাঁ, কেউ লিখতে পারো এই সহায়ক তথ্য 2 অনুসারে পাই প্রারম্ভিক সম্পদ এত, প্রারম্ভিক দায় এত। সুতরাং আমরা জানি প্রারম্ভিক মূলধন, অর্থাৎ এক একজন এক এক রকম করে ভিন্নতা রাখবে। এটাই হচ্ছে ভিন্নতা। এখানে 2,40,000 কোনো ভিন্ন উত্তর আসবে না, কিন্তু প্রেজেন্টেশনটা ভিন্ন হতে পারে। প্রত্যেকটা স্টুডেন্ট ভেদে, ব্যক্তি ভেদে কি হবে? উপস্থাপনা ভিন্ন হবে, প্রেজেন্টেশন ভিন্ন হবে। হ্যাঁ, বুঝতে পেরেছো কিনা? তাহলে গেল। এরপর আসো, উক্ত বছরে মালিক ব্যবসায়ে আরো 80,000 টাকা বিনিয়োগ করেন। আরো 80,000 টাকা বিনিয়োগ করেছে যে মালিক, সেটার নাম আমরা কি দিতে পারি বলতো? মালিক যে আরো 80,000 টাকা বিনিয়োগ করেছে সেটার নাম আমরা কি দিতে পারি বলো? অতিরিক্ত মূলধন। অতিরিক্ত মূলধন। তাহলে আমার অঙ্কের প্রয়োজনে এই অতিরিক্ত মূলধনটাও প্রয়োজন আছে। ঠিক আছে কিনা? তাহলে আমি লিখে ফেলি অতিরিক্ত মূলধন। অতিরিক্ত মূলধন সমান কত টাকা তাহলে? 80,000 টাকা। ঠিক আছে কিনা? এরপরে হচ্ছে
এরপরে বলেছে কি বিনিয়োগ করে এবং ব্যক্তিগত প্রয়োজনে 65,000 টাকা উত্তোলন করে। মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে কত টাকা উত্তোলন করে? 65 তাহলে এটা উত্তোলনের পরিমাণ। উত্তোলন ইজ ইকুয়াল টু 65,000 টাকা। ঠিক আছে, এগুলো দেওয়া আছে, আমরা শুধুমাত্র দেখে দেখে খাতায় তুলেছি, ঠিক কিনা? এরপর বলেছে 31 ডিসেম্বর। 31 ডিসেম্বর মানে বছরের শুরুর দিন বোঝায় নাকি শেষের দিন বোঝায়? শেষ বছরের শেষ দিনকে 31 ডিসেম্বর বোঝানো হয়। তাহলে এটা হচ্ছে সমাপনী। ঠিক আছে, সমাপনী তারিখে ব্যবসায়ীর নিম্নোক্ত সম্পদ ও দায় ছিল। সমাপনী তারিখে ব্যবসায়ীর নিম্নোক্ত সম্পদ এবং দায় ছিল। তাহলে এটার নাম আমরা দিতে পারি সমাপনী সম্পদ। সমাপনী সম্পদ স্যার বলো। সমাপনী দায়। ঠিক আছে, এই দুইটা টাইটেল দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে এবার আসো অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জামটা কি হবে বলো তো? সম্পদ নাকি দায়? সম্পদ। সম্পদ। তাহলে অফিস সরঞ্জাম অফিস সরঞ্জাম সমান কত টাকা? 1,50,000 1,50,000 টাকা। ঠিক আছে, নেক্সট প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব কি হবে? 80,000 টাকা প্রাপ্য হিসাব কি সম্পদ, দায় না অন্য কিছু? সম্পদ সম্পদ। তাহলে আমরা সম্পদের দিকে লিখলাম। ঠিক আছে, এরপর পরবর্তীতে পাচ্ছি কি আমরা? মজুদ পণ্য। উৎপন্ন সম্পদ। মজুদ পণ্য। তাহলে মজুদ পণ্য হচ্ছে কত টাকা আমার? 70,000। তাহলে লিখো 70,000। ঠিক আছে, এরপর বলেছে মজুদ পণ্যের পর হচ্ছে কি ব্যাংক জমা। ব্যাংক জমা বলেছে না? ইয়েস স্যার ব্যাংক জমা। তাহলে ব্যাংক জমা কত? 50 তাহলে 50,000 লিখো। ঠিক আছে, এরপর বিনিয়োগ বিনিয়োগ। 2 লাখ বিনিয়োগ, বিনিয়োগটাও সম্পদ। কত টাকা বিনিয়োগ করেছে? 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা। ঠিক আছে, বুঝেছো কিনা? ইয়েস জি স্যার স্যার। জি স্যার। ঠিক আছে, তারপরে বলেছে প্রদেয় হিসাব। প্রদেয় হিসাবটা কি হবে? দায় প্রদেয় হিসাব। তাহলে প্রদেয় হিসাব হচ্ছে কত টাকা দেখো তো? 50,000। 50,000। ঠিক আছে, এরপর বলেছে ঋণ। ঋণটা কি? ঋণ। ঋণ 2 লক্ষ টাকা। ঋণ।
ঋণ। তাহলে ঋণ হচ্ছে কত টাকা? 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা। তাহলে 2 লক্ষ টাকা হলে 2 লক্ষ টাকার ঋণ, ঠিক আছে। বকেয়া এরপর বেতন। এরপর কি বলেছে? বকেয়া বেতন। বকেয়া বেতন বকেয়া বেতন কত টাকা? 10,000 ঠিক আছে, তাহলে 10,000 লিখো। এক শূন্য 10,000। ঠিক আছে, এই আমার সম্পদ এবং দায়। এগুলো হচ্ছে আমার সম্পদ এবং দায়। তাই এখন তাহলে আমি কি করব? যোগ করে ফেলতে হবে। তাহলে মোট মোট সমাপনী সম্পদ বের করব। ঠিক আছে, কি বের করব? মোট 5,00,000 5,50,000। সম্পদ ইজ ইকুয়াল টু, তাহলে মোট সমাপনী সম্পদ ইজ ইকুয়াল টু কত পাচ্ছি আমি? 5,50,000। 5,50,000। 50,000। আর অন্যদিকে মোট 2,60,000। সমাপনী দায় পাচ্ছি কত? 2,60,000। হ্যাঁ, তাহলে লিখো মোট সমাপনী দায় ইকুয়াল টু কত হয়? 2,60,000। 2,60,000। ঠিক আছে কিনা? বুঝতে পেরেছ? Yes, sir. Yes, sir. এইবার আমরা সূত্র লিখব। সমাপনী মূলধন সমান সমাপনী মূলধন সমান, তাহলে আমাদের সূত্র কি? সমাপনী সমাপনী সম্পদ থেকে সমাপনী দায় বাদ। সম্পদ বিয়োগ সমাপনী দায়। ঠিক আছে, এবার মান বসিয়ে দাও। মান তো তুমি পেয়েছো, আগের অঙ্কে তুমি মান পেয়েছো না? মান কত? 5,50,000 মাইনাস 2,60,000। জি ঠিক স্যার। আছে, জি ঠিক আছে। ওকে, ইজ ইট ওকে? ইয়েস স্যার, ওকে। এখন বলো আনসার কত আসে? 2,90,000 2,90,000। ঠিক আছে, এখন আমরা ফাইনালি আমাদের মূল সূত্র, মূল রিকোয়ারমেন্ট যেটা বলেছে, মোট লাভ বা ক্ষতি যেটা বের করতে বলেছে। তাহলে মোট লাভ, লাভও হতে পারে ক্ষতিও হতে পারে। ঠিক আছে, মোট লাভ বা ক্ষতি সমান, মূল সূত্রটা কি আমাদের বলতো? সমাপনী মূলধন প্লাস উত্তোলন মাইনাস সমাপনী মূলধন মূলধন প্লাস অতিরিক্ত মূলধন যোগ, এর সাথে যোগ করতে হবে কি? উত্তোলন। ঠিক আছে, এইটা মাইনাস প্রারম্ভিক মূলধন প্লাস হ্যাঁ,
প্রারম্ভিক মূলধন মূলধন প্লাস প্লাস অতিরিক্ত অতিরিক্ত মূলধন মূলধন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সূত্র। তাহলে এখন আমরা সূত্র অনুযায়ী মানটা বসিয়ে দিব। তাহলে সূত্র অনুযায়ী মান বসাইলে কি হয়? সমাপনী মূলধন কত পেয়েছিলাম মনে আছে? 2,90,000 2 লক্ষ নাকি 3 লক্ষ? 2,90,000। 2,90,000 যোগ যোগ অতিরিক্ত 2,40,000 মূলধন 65,000 এই যে 65,000, এই উত্তোলন 65,000 দেখো, ঠিক আছে? তাহলে 65,000 বিয়োগফল প্রারম্ভিক মূলধন কত পেয়েছিলাম? 2,40,000 2,40,000 প্লাস 80,000 যোগ অতিরিক্ত মূলধন হচ্ছে 80,000 কত? 80,000। 80 গুড, চলে গেল এন্টার। ঠিক আছে, ইজ ইকুয়াল টু, তাহলে যোগফল কত? 2,90,000 আর 65, তাহলে 3,55,000, ঠিক কিনা? Yes, sir. 3,55,000, ঠিক আছে, মাইনাস মাইনাস 2,40,000 আর 3,20,000 3,20,000, 20,000 ঠিক আছে, 35,000. ইজ ইকুয়াল টু 35,000 স্যার 35,000 টাকা। ঠিক আছে, এটা কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ। লাভ বা ক্ষতি আমরা কিভাবে বুঝতে পারবো? এটা যোগফলটা পজিটিভ নাকি নেগেটিভ, অর্থাৎ যোগফল যদি পজিটিভ হয় তাহলে বুঝতে হবে আমাদের লাভ হয়েছে, আর যোগফল যদি নেগেটিভ হয়, মাইনাস হয়, তাহলে বুঝতে হবে আমাদের ক্ষতি হয়েছে। ঠিক আছে, জি স্যার। বুঝতে পেরেছে সবাই? তাহলে এখন বুঝতে পেরেছি। আমাদের মোট লাভ, মোট লাভ, তাহলে মোট লাভ ইজ ইকুয়াল টু 35,000 টাকা। এগুলো, এটা তো আমি সংক্ষেপে করেছি, এগুলো আমি জাস্ট মূল বিষয়গুলো সংক্ষেপে করেছি। তোমরা এগুলোকে আরেকটু সাজাবে, ডেকোরেশন করবে, এক একজন এক এক রকমের করে উপস্থাপন করবে, ঠিক আছে? হ্যাঁ, আমার জি স্যার। এই যে আমি দুইটা দুই পাশে করেছি কেন? এদিকে সম্পদ, এদিকে দায় করেছি, কারণ আমার জায়গার সংকট তাই। তোমরা আবার জায়গার সংকট দেখাইও না, কিন্তু তোমরা জায়গার সংকট দেখাইও না, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে মূল উত্তর ঠিক থাকবে, কিন্তু তোমাদের এক একজনের করার ধরন, এক একজনের করার সিস্টেম, এটা চাইলে তোমরা ছক আকারে করতে পারো। এই যে সমাপনী সম্পদ বের করারটাকে একটা কি করতে পারো, অনেকে ছক করতে পারো, পারো না? ঠিক আছে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। এই হচ্ছে আমাদের সমাধান। সবাই আশা করি পারবে। জি স্যার। করেছো? যারা করেছো, সাকিব, জি স্যার সাকিব, তোমার কি আমার এই যে আমরা যে সমাধান করেছি এটার সাথে উত্তর জি, স্যার। মিলেছে? মোট লাভ 35,000 মিলেছে? স্যার সবগুলো সেম, কিন্তু নিয়মটা অন্যরকম স্যার, আমারটা হ্যাঁ, অন্যরকম হতে পারে, এক একজনের নিয়ম এক এক রকম, এটার মধ্যে আরো অনেক রকমের করে করা যায়। আমরা জানি দেওয়া আছে এখানে, সহায়ক তথ্য হতে পাই, এক একজন এক এক রকম না করলে তো সরকার বলবে যে মিলে গেছে, সবাই একই রকম দেখে দেখে করছে, এটা বলবে না। জি স্যার। এই জন্যই তো প্রত্যেকেরটা আলাদা হবে। তো অনেক স্টুডেন্টরা দেখলাম যে কটাক্ষ করতেছে যে সূত্রগুলা কি নতুন করে বানানো যাবে কিনা। তোমার সূত্র নতুন বানানোর দরকার নেই, সূত্র যেগুলো আছে ওগুলোই তুমি ব্যবহার করবে, তবে উপস্থাপনাটা একজনের সাথে আরেকজনের কি হবে না, মিলবে না, ঠিক আছে কিনা? জি স্যার। যার যার নিজস্ব একটা আলাদা বৈশিষ্ট্য থাকবে, আলাদা একটা স্বতন্ত্রতা থাকবে, ঠিক আছে? Yes, sir. গতকালকে Unique. তোমাদেরকে, হ্যাঁ বলো, তাসিন বলো।
আলাদা হবে আর কি সবার উত্তরের স্টাইলটা, আমাদের লেখার ধরনটা। হ্যাঁ, ঠিক আছে। তোমাদের অ্যাসাইনমেন্ট গুলো অনেকেরই তেমন ভালো হয় নাই, তোমরা শিরোনামগুলো ইউজ করো নাই। সুন্দর করে প্রত্যেকটা অ্যাসাইনমেন্টে শিরোনাম দিতে হবে, বুঝছো কিনা? প্রত্যেকটা শিরোনাম অ্যাসাইনমেন্টে। তো কভার পেজে দিই, হ্যাঁ, শিরোনাম তো কভার পেজে লিখে দিই। বুঝিনি। শিরোনামগুলো, অ্যাসাইনমেন্টের শিরোনামগুলো তো আমরা কভার পেজে লিখি। না, আমি কি বোঝাতে চাচ্ছি, এই যে শিরোনাম বলতে কি বোঝাচ্ছে, ধরো তুমি এই এই অ্যাসাইনমেন্টের এই এই ক নাম্বারটা করবে, তাহলে ক নাম্বারের একটা শিরোনাম আছে না? জি স্যার জি। লিখছি তো। ক নাম্বারের শিরোনামটা কি বলো তো দেখি একজন। দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধাসমূহ ব্যাখ্যা করো। ব্যাখ্যা করুন, তাহলে এটা প্রথমে এটা থাকতে হবে তো, নাকি এটা না থাকলে হবে? স্যার লিখছি তো, আমি তো সবগুলোতে ঠিক আছে। লিখছি এগুলো। ধরো এটা না। লিখতে 2 পেজ গেছে, 2.5 পেজ গেছে, তোমরা পরেরটা কি ওই 2.5 পেজ থেকে শুরু করবা, হাফ পেজের পর থেকে শুরু করবা? অনেকে কিন্তু ওরকম করছে, ওটা করবে না, তোমরা নতুন একটা পেজ থেকে খ নাম্বার শুরু করবা, ঠিক আছে? স্যার নতুন পেজে যদি স্যার 2-3 লাইন লিখি তখন? হোক 2-3 লাইন হোক, ক নাম্বার শেষ, খ নাম্বার ওর নিচ থেকে শুরু করবা না, খ নাম্বার আবার আলাদা করে শুরু করবা, ঠিক আছে? জি স্যার। বুঝতে পেরেছো কিনা? সবাই সুন্দর করে শিরোনাম ব্যবহার করবে। তারপরে হচ্ছে যে এই একটা শেষ হলে সাথে সাথে ওটার নিচে দিয়ে আরেকটা শুরু করে দিবে না, আরেকটা নতুন পেজ থেকে শুরু করবা। প্রতিটা অ্যাসাইনমেন্টের টপিক নতুন নতুন পেজ থেকে শুরু হবে, ঠিক আছে? Yes, sir. হুম। আর এর বাইরে কিন্তু তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। গতকালকে ডেবিট ক্রেডিট বের করার একদম সহজ একটা সূত্র লিখে দিয়েছিলাম। সম্পদ আর ব্যয়গুলো একদিকে থাকবে, আয় দায় মালিকানা সত্ত্ব অন্যদিকে থাকবে। তো সম্পদ আর ব্যয়গুলো বৃদ্ধি পেলে ডেবিট হবে, হ্রাস পেলে ক্রেডিট। এগুলো তো ক্লাস করা। হ্যাঁ, 9 এর পরে কিন্তু অনেকেই পারে না, অনেকের ভুল হয়, প্র্যাকটিস করতে হবে এগুলো, ঠিক আছে? তাহলে সম্পদ, আয়, ব্যয়, দায়, মালিকানা সত্ত্ব, এই পাঁচটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব। একটার দিকে রাখবো সম্পদ আর ব্যয়কে, যেগুলো বৃদ্ধি পেলে ডেবিট হবে এবং হ্রাস পেলে ক্রেডিট হবে। আর ভিন্ন দিকে রাখবো যে আয় দায় এবং মালিকানা সত্ত্বকে, ওখান থেকে যেগুলো বৃদ্ধি পেলে ক্রেডিট হবে, উল্টা, অর্থাৎ প্রথমটার উল্টা হবে পরেরটা, ঠিক আছে? স্যার আমার কথা আরো বাকি আছে স্যার, এমনি 35,000 পর্যন্ত বাইরে ছাড়া আছে তো স্যার। বুঝিনি। স্যার কি আমার আরো আরো আছে? কি বলেছো কি বলে আরো সাকিব? আছে? অঙ্ক আরো বাকি আছে যে? না, আর বাকি নেই, তোমার ভুল হচ্ছে মনে হয়। স্যার ও দেখেন মনে না হয় ইয়ে থেকে বানাইছে মনে হয়। তারপরে হচ্ছে যে অ্যাসাইনমেন্টের কভার পেজগুলো অনেকে উল্টাপাল্টা করছো, এক একটা 2 লাগাইছো, 2 1 লাগাইছো, এরকম। তোমরা অ্যাসাইনমেন্টের নাম্বারিং করাটাও ভুল হচ্ছে অনেকের। হিসাব বিজ্ঞানের এখন কত নাম্বার, এটা কত নাম্বার অ্যাসাইনমেন্ট দেখো, এই যে এখানে নাম্বারটা দেওয়া আছে, অ্যাসাইনমেন্টের নম্বর 3, স্যার ঠিক আছে? অনেকে 3 নম্বর আগে জমা দিয়ে ফেলছে, হিসাব বিজ্ঞানের 3 নম্বর অনেকে জমা দিয়ে ফেলছে, বুঝছো নি? এরকম করবা না, 3 নাম্বার এখনো তোমাদের হাতে, এটা কেউ জমা দিবা না। অনেকে 3 নাম্বার পর্যন্ত জমা দিয়ে ফেলছে হিসাব বিজ্ঞান, বুঝতে পারছো? এরকম যাতে বুঝতে পারছি। স্যার, তাহলে এটা হবে না, তাহলে এটা কেটে দিতাম। হ্যাঁ, আচ্ছা অঙ্ক দেখাচ্ছে। কই দেখি সাকিব, দেখাও না, ও বেচারা করছে এত কষ্ট করে, কই সাকিব দেখাও। তো দেখাচ্ছি তো। কই আমি দেখছি না তো তোমাকে। উপায় গুলো লেখা নাকি? তুমি আমাকে মেসেজ এই ইয়াতে দিও, হোয়াটসঅ্যাপে দিও, হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে দিও। ওকে, ঠিক আছে, তাহলে ধন্যবাদ। আচ্ছা, স্যার। আরেকটা হ্যাঁ বলো। তবে কখন যাওয়ার পঞ্চমটা?
পঞ্চমটা ডেট দিবে, এরকম যখন ডেট দিবে তখনই দিবে আর কি, যেদিন ডেট ঘোষণা করবে, দু একদিন হাতে সময় রেখে ঘোষণা করবে, তখন জমা দিবে। ঠিক আছে, স্যার কখন দিবে আসলে? বুঝিনি। সব 6 নাম্বারটা কখন দিবে? এই যে এর ভিতরে হয়ে যাবে, কাল পরশুর মধ্যে হয়তো দিতে পারে। স্যার আজকে দিবে মনে হয়। হ্যাঁ, দিতেও আজকে পারে। দিতে পারে, ঠিক আছে, আজকে দিলে- রাতে দিতে পারে, ওরা রাতে দেয়, আর আরেকটা বিশেষ ওয়েবসাইটে কথা, রাতে দিয়ে দেয়। আরেকটা বিশেষ ঘোষণা, আগামীকালও তোমাদের অ্যাকাউন্টিং ক্লাস হবে, তারপর দিন ফিনান্স ক্লাসটা হবে। ঠিক আছে, জি স্যার। আগামীকালও অ্যাকাউন্টিং হবে, এর পর দিন কালকে যে ফিনান্স ক্লাস সেটা পর দিন হবে। ঠিক আছে, জি। ওকে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।